গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে আসলাম কিছু বাকি কথা বলার জন্য। সেদিন তোমাদের বলেছিলাম, জানি তোমরা অনেকেই প্রতীক্ষায় বসে আছো, কারণ মাঝে আমি একটু অন্যরকম ভিডিও দিয়ে দিয়েছি, সেজন্য সবাই প্রতীক্ষায় বসে রয়েছো। আমি জানি কারা কারা বসে আছো। যেমন আমার ওই যে দিদি, কেকা দিদি, আর কেকা দিদি আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে যে আমাকে তুমি বড় দিদি বলবে বা কাকিমাও বলতে পারো। না গো, তোমাকে আমি কাকিমা বলবো না, যদিও আমার নিজের কাকিমা নেই, আমার বাবা সবার ছোট, তোমাকে আমি বড় দিদিই বলবো, ঠিক আছে? স্কুল টিচার বলে কথা, দিদিমণিকে আমি বড় দিদি বলেই ডাকবো। আর আমার দিদি সুজাতা সরকার দিদি। যাই হোক, সবাই তোমরা আমার খুব কাছের, সবাই আমাকে তোমরা খুব ভালোবাসো। তোমাদের ভালোবাসাতে সত্যি সত্যি আমি খুব খুশি। যাই হোক, বাকি যে গল্পটুকু পড়ে রয়েছিল না, সেই গল্পতে চলে আসলাম। আগের দিন বলেছিলাম ক্যান্টনমেন্ট ভাড়া নিয়েছিলাম, জানো তো? ভাড়া তো নিয়েছিলাম, দিদি, ননদ, ভাসুর সবাই বলেছিল ওখানে যেতে, যেহেতু ওখানে হচ্ছে যে ডালহৌসিতে কাজটা পেলো HDFC ব্যাংকের, তা ওখানে ভাড়া নিতে যাওয়ার জন্য আমার বড় ভাগ্নেরা, মানে আমার ননদের ছেলেরা খুব খুশি হয়েছিল। ওখানে অ্যাডভান্স দিতে হয়েছিল, সেই অ্যাডভান্সের টাকাটা খুশি হয়ে আবার বড় ভাগ্নেও দিয়ে দিয়েছিল, জানো তো? যাই হোক, মামার তখন ক্ষমতা ছিল মোটামুটি, তবুও ভাগ্নেরা ভীষণ ভালোবাসে মামাকে। আর তোমাদের তো বলেছি আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট ভালোবাসে, তোমরা দেখতেও পারো ভিডিওতে। যাই হোক, ওখানে থাকলাম, হয়ে গেলাম আমি প্রেগনেন্স, কিছু করার নেই। এবার ওই পাশের দিদি অনেক সাহায্য করলো। আর মনার বাবা অফিস যায় আসে, বেশ আমি বিরাট হ্যাপি। ওই 5 লিটারের গ্যাসে রান্না করি, খাই দায়। অত বেশি ভালো রান্না করতে পারতাম না, কিন্তু মালিক কাকিমার বাড়িতে প্রায় 30-35টা ভাড়া ছিল, তাদেরকে পুরো নিজের মতো মতো দেখতো। আর ও অফিস যাওয়ার সময় বলতো কাকিমা রেখে গেলাম, আসার সময় বলতো আমাকে অন্যরকম চোখে দেখতো। তারপরে একদিনকে কাকিমা তো সবাই জানে, ওই বাড়ির সবাই জানলো যে আমার এরকম অবস্থা। আমাকে চালটাও ধুতে দিত না, কলে গিয়ে লাইন দিতাম। ওই 30-35টা ভাড়ার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে থাকা কিন্তু একটা বিরাট কঠিন ব্যাপার। তো আমি গিয়ে চাল নিয়ে গিয়ে দাঁড়াতাম, তো ওই যে যার কল থাকতো তার কাছে সেই ধুয়ে দিত। তার পাশে একটা বোন ছিল, ওই বোনটা আমার ঘরে জল টেনে এনে দিত। বাথরুমে শাওয়ার টাওয়ার ছিল না, ওই বাথরুমে বড় বালতিতে করে জল তুলে দিত, আমি স্নান করতাম। মানে আমি যেখানে যাই শুধু ভালোবাসার লোকই পাই। তার ওই আমি যে পরে এখানে চলে এসেছি, তার বিয়ে হয়ে গেছে, তার শ্বশুরবাড়িও গেছি যোগাযোগ করে, তার সঙ্গে এখনও যোগাযোগ রাখি। যাই হোক, এখন হঠাৎ করে ওর অফিস থেকে খবর হয়ে আসলো যে ওই যে পুরা কপাল নুরা ভাতে একটা কথা আছে না, সেরকম ওর হচ্ছে ফিল্ডে বেরোতে হবে। যেমন HDFC ব্যাংকেও তো সেই মানি মার্কেটিং, মাইক্রো ফাইন্যান্স, তখন হচ্ছে যে ওকে বললো মোটরসাইকেল কিনতে হবে ইমিডিয়েটলি। দেখো, মোটরসাইকেল কেনার ক্ষমতা কিন্তু আছে, কিন্তু যেহেতু ছোটোবেলা থেকে কেউ নেই, সবার পারমিশনটা তো নিতে হবে। আর আমার বড় ভাসুর ভীষণ ভালো ছিলেন, উনি কখনো চাইতো না উল্টো পাল্টা। তো দাদা বললো তুমি, আর ও দাদা বৌদিদের কাছে কিছু না বলে কোনো কাজ করতো না। তুমি এখন ভেবে দেখো, তুমি গাড়ি কিনতে হলে গাড়ির টাকা যা যাবে, তার দ্বিগুণ টাকা কিন্তু ঘরে রেখে দিতে হবে, কারণ কখন কোন সময় অ্যাক্সিডেন্ট হয় কি হয় তা তো বলা যায় না। সেই কথা শুনে ও ভাবলো কি, থাক না বাবা, এই কাজও করবো না। ওখানে গিয়ে বললো গাড়ি কিনলে কি কোনো মতে হবে? ওখান থেকে অফার দিল যে গাড়ি কিনতে হলে এই অফিসই তোমাকে লোন দেবে, ওই লোনের টাকায় গাড়ি কিনে নাও, তোমার স্যালারি থেকে ওখান থেকে কেটে নেবে সুযোগ থাকলে। আমাকে বললো তুমি কি বলো? আমি বলছি আমিও বড়দের ওপর থেকে হাতছানি দিতে পারবো না। দাদা যখন বারণ করেছে, তুমি আবার অন্য জায়গায় খোঁজ নাও না, এখানেই পাও না। অফিসে গেলে অনেক কথাবার্তা বললো, না করবে, ওই যে আমার কপাল। সেখান থেকেও বিতাড়িত হলো। কেবল গেলাম ক্যান্টনমেন্ট ভাড়া। এবার যদি বলি বর্মশাই আবার অন্য কোথাও ট্রান্সফার হয়েছে, কেমন দেখায় বলো? ভীষণ খারাপ দেখায়। দাদা দিদিদের বলে ও ওখান থেকে আবার অন্যান্য অফিসে যোগাযোগ করতে থাকলো, আর আমরা দুজন ওখানেই থাকলাম। তো আমরা ওখানে থাকতাম, যেহেতু ওর ভাইয়ের কাজ ছিল না এই বাড়ি থেকে, সবাই আটা দিয়ে আসতো, চাল দিয়ে আসতো, দাদারা গিয়ে, দিদি গিয়ে মাঝে মধ্যে আমাকে টাকা দিয়ে আসতো। যাই হোক, সবার সাহায্য নিয়ে ওখানে 5 মাস মতো থাকলাম, না ওনার বাবা? 4-5 মাস, মানে তখন আমার বাবাই 6 মাস, মানে 6 মাস পেটের এখানেই ডাক্তার দেখায়। মাসে মাসে আবার আমার বড় ভাই আসে, আমি কৃষ্ণনগর ডাক্তার দেখাতাম। সবার উদ্দেশ্য ছিল যে বাবার বাড়ি থাকবে, ওখান থেকে ডাক্তার দেখাবে, মাসে মাসে যেতাম। আর ওভাবে আমি ট্রেনেই যেতাম, কিন্তু আমি আবার একটু কিপ্টে মানুষ ছিলাম। ওর বাবা বলতো যে গাড়ি রিজার্ভ করে যেতে, তবু আমি ভাইয়ের সাথে ট্রেনে করে চলে যেতাম। যাই হোক, ওই কৃষ্ণনগর ডাক্তার দেখাতাম, বাড়ি আসতাম, মানে ক্যান্টনমেন্ট থাকতাম। 6 মাস মতো থাকলাম। তার আগে যখন আলট্রাসোনোগ্রাফি 4 মাসের বেলায় করতে দিয়েছিল, তখন ওই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা ওখান থেকে বলে দিয়েছিল আপনি আসবেন না, আপনার হাজব্যান্ডকে বা আপনার গার্জেনকে পাঠাবেন। তখন আমার মনের মধ্যে খুঁতবুত হয়েছিল, কেন বললো, কী জন্য বললো? আমি ছোট হলেও আমার একটা কোশ্চেন এসেছিল। তারপরে ওকে বললাম, ও রিপোর্টটা নিয়ে এসে, ও যে পাশে স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করে যে দিদি, ওনাকে দেখালে উনি টোটালটা বলে দিল যে তোমার টুইন বেবি রয়েছে, তোমার মিসেজের, ওকে একটু যত্ন করতে হবে, বেড রেস্টে থাকতে হবে। আমাকে কেউ জানালো না, একটা মানুষ পর্যন্ত, একটা মানে ভগবানও স্বপ্নে বললো না আমাকে।
আমি আমার যত্ন তেমন নিই না, কেন নিই না, বরের কাজ নেই, শুধু আমি জানি। সেখানে আমি বিলাসিতা করে এটা ওটা আনতে বলতে পারি, খেতে পারি। এমনকি আমি আমার ওষুধগুলো আমি না খেয়ে বলতাম খেয়েছি, কেন ওর আর তো কেউ জানে না যে ওর কাজ নেই, শুধু আমি জানি। যদি আমাকে জানাতো তাহলে হয়তো আমি নিজের যত্নটা খুব আকারে নিতাম। নিজের যত্ন না নিয়ে জানো না, শেষমেশ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এসেছি 3 জন, মানে 2 ছেলে আর আমি। সে গল্প তো আরও আছে, আগে ইতিহাসটা শুনে নাও। যে বললো তো নাই, তারপরে যখন আমার অতিরিক্ত মানে ভার হয়ে গেলাম, আমি ওজন বেড়ে যাচ্ছি, তখন তো ওখানকার লোকরাই বলছে ওর শরীর খারাপ করছে, তাহলে তুমি ওর বাবার বাড়ি রেখে এসো। আর বাবা ওইদিকে চাইছে আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর অনেক দূর, তাহলে ওর শ্বশুরবাড়ির কাছে হাসপাতাল, ওখানে থাক, মানে দোনো একটা টানাটানি চলছে। আর আমিও ভাবছি গেলে বাবা মা জিজ্ঞাসা করবে কী চাকরি করে, কী করে, তখনও কিন্তু কাজ নেই। আমার ছেলেরা কিন্তু, আমি শুভ কেন নাম দিয়েছি তোমরা জানতে পারবে, আর জিতও কেন নাম দিয়েছি। এখন যখন আমি বাড়ি চলে গেলাম, তখন ও বললো মিঠু তাহলে তুমি যখন চলে যাবে আমি তো পুরো একা হয়ে যাবো, খালি এই 1,500 টাকা ভাড়া কেন গুনবো। তাহলে কাকিমাকে বলি জিনিসপত্রগুলো আমাদের এখানে থাক, ভাড়া পেলে দিয়ে দেবে, আর আমরা একে একে জিনিস নিয়ে যাবো, চলো তোমাকে দিয়ে আসি। আমাকে দিয়ে এলো ওই বাড়িতে, আর ওই এই বাড়িতে ঠাকুরনগর চলে এলো। তাহলে বিয়ের কিন্তু 7 মাস হয়ে গেল, শ্বশুরবাড়ির মুখ এখনও দেখলাম না। চলে গেলাম বাবার বাড়ি, ওখানে থাকলাম। মায়ের তো এক গাদা গরু ছাগল, গ্রামের পরিবেশের মানুষের বাড়ি, জানো আমি ওই রকম অবস্থায়, শরীর খারাপ, জানি বরের টাকা নেই, মানে কাজ নেই, তাহলে আমাকে অনেক সাবধানতা মেনে চলতে হবে। আমি সেই অবস্থাতেও মায়ের বাবা মা, আমি ভাত খেতে পারতাম না, বাবা মার এত বড় একটা বেঞ্চ বানালো, টুল, ওই টুলের ওপরে ভাতের থালা দিত, খেত। আমার মা, আমি 2 পা দিয়ে গোবর মেখে দিতাম, গোবর মানে জল দিয়ে, সেগুলো আমার মা ওই হাতে নিচের থেকে ধরে দিত, এত বড় বড় গোবরের দলা, আর আমি লাঠি দিতাম, গোবর লাঠি। পাড়ার লোকেরা খুব বকা দিত, কারণ পাড়ার লোকরাও জেনে গেছিলো যে আমার টুইন বেবি। আমি তো নিজেকে অত করতাম না, সবসময় এই কিপটেমি করে চলে গেলাম, বুঝতেও পারতাম না। সবাইকে কিন্তু বলতাম আমি, কাকিকে জেঠিকে, মানে পাশের বাড়ি কাকি, নিজের কাকি তো নেই, তবু আমাকে নিজের মেয়ের মতো দেখে। ও কাকি আমার না মনে হয় এপাশে একটা গোল, আস্তে আস্তে ডান পাশে চলে যায় গোল, কী গো কাকি, বলে ও হাত পা ঘোরাঘুরি করে তাই। কিন্তু পরে জানতে পারলাম যে এই 2 জন থাকতো, যখন ঘোরাঘুরি করতো এরকম হতো। কেউ তো আমাকে জানালো না। যেই না বাবার বাড়ি গেলাম, ও এখানে এসে জোর কদমে কাজ খুঁজলো, যে এবার তো আরও ও আমাকে চিনে নিয়েছে, বুঝে গেছে যে আমি গিয়ে সত্য কথা স্বীকার করব না। আজও যখন এত কিছু ঘটে গেল বলিনি, ও আমাকে বুঝিয়ে বলেও দিয়েছে। তা জোর কদমে কাজ খুঁজতে খুঁজতে একটা ভালো কাজ পেয়ে গেল, দুর্গাপুর, আসানসোল দুর্গাপুর। সেখানে ও মাসে মাসে একবার আসতো। তা বুদ্ধি করে কি করতো, ছুটি ছাটাগুলো দেখতো যে কবে আসলে আমি 3 দিনের ছুটিতে আসতো, আসতে একদিন যেতে একদিন, মাঝে একদিন থাকতো। তা সেখানে কাজ করলো বেশ, কাজের জন্য ওর এমনি কাজে খুব আগ্রহ, দেখতেই পাচ্ছ। ওখানে গিয়ে সবাইকে আপন করে নিল, খুব সুন্দর কাজ করতে করতেই এবার তো সময় হয়ে গেল আমার। আর আমার ওই বাড়িতে দেওয়া মানে বাবা মা সবাই আমার দায়িত্বটা নিয়ে নিল। ওকে বললো তুমি ওর চিন্তা করবে না, কিন্তু যখন ওকে হসপিটালাইজ করবো তখন কিন্তু এসো। তবু ও প্রত্যেক মাসে লাস্ট রবিবারে যেতই, যত কষ্টই হোক আমাকে দেখতে যেত। আর বাবুরা হলে তো 15 দিন পর যেত, ও দেখতে যেত। ছেলেকে ওই বোঝো তো, ভাঙাচোরা বাড়ি, মাটিতে কাদা ভর্তি মাটি, তাই দেখতে যেত আমি যত্ন করি কিনা। যাই হোক, তোমার ওই রকম অবস্থা হলো। ও 2-3 দিন আগে আমি যখন এখান থেকে গেলাম, আমার ছোটো ননদ আমাকে, স্বাদ নেই আমাদের মানে শ্বশুরবাড়ি, তাই আমাকে হচ্ছে যে পায়েস রান্না করে খাওয়ালো, শাড়ি দিল, আমার মেজো ভাসুর শাড়ি দিল, সবাই মানে নিয়ম নেই তবু দিল। সেসব নিয়ে তো ওখানে গেলাম। তারপরে ওখানে গিয়ে 2 মাস পরে বাবা স্বাদ দিল, বাবা ধুম করে। আমাদের বাবার বাড়িতে আবার নিয়ম রয়েছে, পাড়ার সবাইকে বলে খুব বড়সড় একটা অনুষ্ঠান পাতালো, শ্বশুরবাড়ির লোককে বললো, সবাই গেল। স্বাদ খেলাম যেদিন, সেদিন রাতে ও ছিল বাড়িতে, মানে আমাদের বাড়ি। সেই দিনই আমি কাজ করেছি অনেক, ওই যে খেতে দিয়েছি সবাইকে ওই পেট নিয়ে। তারপরে হঠাৎ করে রাত্রিবেলায় ভীষণ শরীর খারাপ করছে, ভালো লাগছে না। সেই পাতানো বগুলার যে পাতানো ননদটা ছিল, ওই ননদও ছিল সেদিন। এবার কি করি যে ডাক্তারকে দেখাতাম, ওই ডাক্তারকে ফোন করলাম, বললো যে এরকম তুই চলে আয় আমার নার্সিংহোমে। গাড়ি রিজার্ভ করে গেলাম, ওখানে গেলাম। ননদরা বগুলা থেকে নন্দায় চলে গেল, গিয়ে ডাক্তারকে জোর করে বললো যে এরকম ডাক্তারবাবু যদি ভর্তি করার হয় তাহলে করে নিন। তখন ডাক্তারবাবু বলল, আমাকে বেডে রেখে চেক আপ করে নিল। ভীষণ ভয় পাচ্ছিলাম, ওকে বলছিলাম তুমি আমার পাশে এসে দাঁড়াও। তা ডাক্তারবাবু বলছে, ভীষণ বয়স্ক ডাক্তার ছিল, বলছে ভয় পাবি না একদম, ভয় কিসের, মনকে শক্ত রাখবি আর ঠাকুরকে ডাকবি। তো গেলাম, খেয়ে টেকে নিয়ে বললো তোমরা ভর্তি করতে বলছো, আমি ভর্তি করে নিতে পারি, কিন্তু 3টে প্রাণের একটা প্রাণেরও কিন্তু আমি দাম দিতে পারবো না। তখন আমার মনে প্রশ্ন জাগলো যে 3টে প্রাণ কেন বলছো। ওকে আমি সারা গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছিলো, জিজ্ঞাসা করতে আসছি, কিছুতেই ও আমাকে বললো না।
বললোই না, মনের মধ্যে এক যন্ত্রণা প্রবেশ করে গেল। বাড়ি গেলাম আর বললো একদম বেড রেস্টে থাকতে, 18 দিনের মধ্যে যদি শরীর খারাপ কোনো রকম অসুবিধা হয় তাহলে তুই সোজা চলে যাবি কলকাতায়, আর যদি 18 দিনের আগে যদি কিছু হয় তাহলে চলে যাবি কলকাতায়, 18 দিনের মধ্যে যদি কোনো সমস্যা না হয় আমার কাছে চলে আসবি, আর শুক্রবার করে আসবি, তাহলে আমি হসপিটালে থাকবো, হসপিটালে ভর্তি হয়ে যাবি। তো এই কথা চিন্তা ডাক্তারবাবু যখন বললাম ঠিক আছে, তাহলে আমি সুস্থ আছি, যাই বাড়ি যাই। তবু পেটের এই পাশে একটু ব্যথা ব্যথা নিয়ে বাড়ি গেলাম, ব্যাস 4-5 দিন পরে এমন শরীর খারাপ হলো, সে মানে শরীর খারাপ কিছুই না, ভাই ছোটো ভাইয়ের পাশে বড় ভাইয়ের পাশে ঘুমাতাম, একটাই ঘর, তো ভাই জেগে জেগে আমাকে পাহারা দিত। ভাই তখন আমার ছোটো, আমি বাইরে যেতাম, ভাই আমার সঙ্গে যেত। তা হঠাৎ করে দেখছি যে আমি বিছানার মধ্যেই যেন টয়লেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কী হচ্ছে। আমি মাকে ডাকলাম, মা বারান্দায় ঘুমোতো তাড়াতাড়ি করে, আর আমার বড় ভাই সবাইকে বলে রেখেছিল গাড়িওয়ালাদের যে আমি যখন ডাকবো তখনই চলে এসো, আমার দিদির এরকম অবস্থা। তো ওই রাতে ভাই ফোন করলো, গাড়ি আসলো, গাড়িতে করে একদম সোজা চলে গেলাম তোমার হাসপাতালে ভর্তি হয়ে গেলাম। সারা রাত চিত হয়ে পড়ে থাকলাম, কোনো রকম কোনো ব্যাপার নেই। ভোরবেলাতে আমার ওই ডাক্তার আসলেন, আমি যাকে দেখাই, আমার কোনো অসুবিধা নেই, মানে শরীরে কোনো যন্ত্রণা ব্যথা কিছু নেই, জাস্ট ওই সানের মধ্যে শুয়ে রয়ে থাকলাম, আর জেঠি আমাকে নিয়ে গেল, সারাক্ষণ জেঠির সঙ্গে থাকলাম। এই যে সকাল পর্যন্ত থাকলাম, তারপরের যে ঘটনাটা সেটা তোমাদের আগামী দিন বলছি আমি, দেখবে আগামী দিন এই ঘটনাটা শুনলে তোমাদের কি কষ্ট যে হবে বলার কথা না। আমি সেই কথাগুলো এখন মনে করি, ওকে বলি, মাঝে মধ্যে ওর চোখেও জল চলে আসে, তোমাদের যে আসবে না সেটা আমি ভাবতে পারি না। তা চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর কালকের গল্পটা অবশ্যই তোমরা শুনতে এসো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।